ভ্রমণের ভৌতিক অভিজ্ঞতার কথা বলছি। সিলেটের একটা নামকরা রিসর্ট এখনও আছে, কিন্তু আগের পুরাতন ভাব থেকে এখন নতুন হয়েছে। নামটা বলছি না কোনো এক কারণে। রিসর্টটা সিলেটের জাফলং রোডে অবস্থিত। তো আমরা 9 জন বন্ধু মিলে যাই সিলেটে। সাদা পাথর হয়ে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, যেহেতু আগে থেকেই বুকিং করা ছিল। আমরা সেখানে যাবার পর রিসর্টে উঠি। আমরা যেমন আশা করেছিলাম তার থেকেও অনেক সুন্দর ছিল। আশেপাশের আবহাওয়া এত সুন্দর ছিল, আর ভিউটাও যা ছিল আমাদের কল্পনার মতোই ছিল। সেখান থেকে ভারতের বড় পাহাড়, ঝর্ণা সব কিছুই অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। তো যথারীতি আমরা সবাই ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম। ঘটনা যা হবার তা আসলে হলো রাতে। আমরা রাতে খাবার খেয়ে নিজেরা বিশ্রাম নিতে চলে যাই, যেহেতু আমরা সবাই ক্লান্ত ছিলাম। তো সবার একটা ঘুম ঘুম ভাব চলে এসেছে। ঠিক তখনই আমাদের একটা বন্ধু অজ্ঞান হয়ে যায়। আমাদের আর এক বন্ধু, সে ওয়াশরুমে যাবার সময় সেই অজ্ঞান হয়ে যাওয়া বন্ধুর মাথার সাথে পা লাগে। তো সে সবাইকে ডেকে তোলে এবং বন্ধুটার অবস্থা আমাদের সবাইকে দেখায়। তার কিছুক্ষণ পরেই আবহাওয়াটাও খারাপ হয়ে যায়। আমরা সবাই এটাকে নর্মাল হিসাবেই নিলাম, কারণ পাহাড়ি এলাকা, আবহাওয়ার পরিবর্তন হতেই পারে। আমাদের রিসর্টটি ছিল গ্লাসে ঘেরা। এত বাতাস ছিল যা থাই গ্লাসের ফাঁক দিয়ে শো শো করছিল। তখন আমরা সব বন্ধুরা ওই বন্ধুটার জ্ঞান ফেরাই। তখন সে বলল যে একটা ছেলে গ্লাসে এসে তাকে ডাকলো। সে তার কাছে যাবার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম হয়তো কোনো স্টাফ এসেছিল। বলে রাখা ভালো, আমরা ছাড়া সেখানে আর কোনো গেস্ট ওঠেনি। আমরা রিসর্টের সব ফর্মালিটি শেষ করে এসেছি, তাই আসলে কোনো স্টাফ আসার কথাই না। এর কিছুক্ষণ পরেই ওই বন্ধুরা আবল তাবল বলতে লাগলো। তখন আশেপাশের বাড়ির কিছু বাড়িতে বা রিসর্টে কারেন্ট থাকলেও আমাদের রিসর্টের আমাদের রুমে একবার বিদ্যুৎ আসছে আর যাচ্ছে, যেটাই আমরা সবাই খুবই ভয় পাই। ওই বন্ধুটা বারবার বলছে ও তোদের সাথে কথা বলতে চায়। এই কথা শোনার পর আমরা সবাই একটু ভয় পেয়ে যাই আর বলি কে কথা বলবে। তখন সে বলল একটা মেয়ে যে আমাদের সাথেই আমাদের রুমে আছে। আর আমাদের ওই বন্ধুটি বলল সে নাকি আমাদের সাথে কথা বলতে চাচ্ছে। তখন আমরা কেউ আর দেরি না করে সাথে সাথে আমাদের যে ভাড়ার রিসিট দিয়েছিল সেখানে একটি নাম্বার ছিল, সেই নাম্বারে ফোন দিই সব কথা বলার জন্য, কিন্তু সেখান থেকে কেউই আর ফোন ধরছিল না। একবার ধরার পর আমরা সব কিছু খুলে বলার আগেই তিনি বলল যে এটা নাকি রং নাম্বার এবং সে নাকি কুয়াকাটায় শুটকি টোকায়। কিন্তু আমরা যেই নাম্বারে ফোন দিয়ে রুম বুকিং করেছিলাম সেই নাম্বারটাই রিসিটে ছিল। তার আমাদের সমস্যাটা এড়িয়ে চলে, কারণটা আমাদের আসলে জানা নেই। পরে আমাদের বন্ধুদের মধ্যে 2 জন গিয়ে স্টাফদেরকে ডেকে নিয়ে আসে অনেক খোঁজার পর। তখন আমরা সব বলতেই তারা অস্বীকার করে। আমরা তখন রুম পরিবর্তন করে দিতে বললে তারা অনেকক্ষণ পর রুম পরিবর্তন করে দেয়। যখন তারা দেখে আমরা সবাই রুম থেকে বের হয়ে যাচ্ছি, তখন পর্যন্ত আমাদের রুমের কারেন্ট ছিল না। আমরা যখন অন্য রুমে যাই তখন সাথে সাথে ওই আগের রুমটায় কারেন্ট চলে আসে। সেদিনের রাতটা আমরা কোনোভাবে কাটানোর পর সকালেই সেখান থেকে বের হয়ে জাফলংয়ে চলে আসি। জাফলং থেকে লেগুনা রিজার্ভ করার পর ওই রিসর্টের সামনে দিয়ে যাওয়ার সময় অটোরিকশা মামাকে জিজ্ঞেস করলাম, মামা এই রিসর্টে কোনো সমস্যা আছে? তখন তিনি বললেন আপনারা কি এখানেই রাতে ছিলেন? আমরা জবাবে বললাম জি মামা। তখন তিনি একটু আমতা আমতা করে বললেন উপরের 4 তলা রুমে এক কাপল ছিল কয়েক মাস আগে। পরে হাজব্যান্ডের সাথে রাগ করে মেয়েটা ফাঁস টাঙিয়ে সুইসাইড করে। বলে রাখা ভালো, আমরা উপরের 4 তলাতেই ছিলাম। তখন মামা বললেন আপনারা সবাই বেঁচে ফিরেছেন, এখানে তেমন কোনো গেস্ট আসে না। আমরা আসলে তখন বুঝতে পারলাম এত সুন্দর একটা রিসর্টে লোকজন এত কম কেন।
নিজেদের সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের সাথে বললাম। আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন, বর্তমানে ঢাকার সাভার থেকে বলছি। আমি যে ঘটনাটি বলছি, ঘটনাটি ঘটেছিল পটুয়াখালীর 7 নম্বর ওয়ার্ডে, আমার গ্রামের বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে 1998 সালে। ঘটনাটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে। ঘটনাটি হয়েছে আমার খালুর সাথে। আমার খালু প্রতিদিন ফজর আজানের সময় উঠে তার জমিতে কাজ করতে যেত। খালু একদিন রাতে আমার খালাকে বলল, আমার কালকে কাজ একটু বেশি আছে, তাই আমাকে একটু ফজরের আজানের আগে ডেকে দিও। আমার খালা আজান শুনে খালুকে ডেকে দিল, আর খালু উঠে কাজে যেতে লাগলো। কিন্তু আমার খালা যে আজানটা শুনেছে সেটা কিন্তু আসল আজান ছিল না। সে জাস্ট শুধু একটা ধান্দা শুনেছে। আসলে সেটা আজান ছিলই না, কারণ তখন রাত 3টা বাজে। আর তারপর খালু বাসা থেকে বেরিয়ে পড়ল। কত দূর যাওয়ার পর তিনি একটা বিড়ি ধরালো। বিড়িটা খেতে খেতে সে কাজে যেতে লাগলো। খাওয়া শেষ, তখন সে বিড়ির মাথাটা ফেলে দিল। হঠাৎ পেছন থেকে একটা লোক তাকে ডাক দিল। সে পেছন দিকে তাকিয়ে দেখে তার মামাতো ভাই। আর তখন আমার খালুকে তার মামাতো ভাই বলছে যে, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? খালু বলল, জমিতে হাল চাষ করতে যাই। তখন তার মামাতো ভাই তাকে বলল, নদীর ঘাটে নৌকায় পাট আছে, আর পাট সহ নৌকাটা ঘাটে আটকে আছে, চলেন একটু নামিয়ে দিবেন। খালু তখন বলল, না, আমার কাজ আছে, আমার এখন যেতে হবে, যেতে পারবো না। তখন তার মামাতো ভাই তার হাত ধরে বলল যে, না ভাইয়া চলেন। তখন সে তার মামাতো ভাইয়ের সাথে নদীর ঘাটের দিকে যেতে লাগলো, কারণ তখন তার কোনো হুঁশ ছিল না। হঠাৎ দেখতে পেল সে নদীর ঘাটের কাছে। তারপর তার হুঁশ ফিরে এলো। তখন তার মামাতো ভাইকে জিজ্ঞেস করলো যে, তোর না নৌকা নদীর ঘাটে, নৌকা কই? তখন রাগ করে তার মামাতো ভাইকে একটা থাপ্পড় দিল, কিন্তু থাপ্পড় তার মামাতো ভাইয়ের গায়ে লাগলো না। সে তাকিয়ে দেখে তার পাশে মামাতো ভাই দাঁড়ানো। খালু তখন বুঝতে পারলো যে এটা আসলে মামাতো ভাই না, এটা একটা জিন। আর তখন খালু বুঝতে পেরে ফিরে আসার চেষ্টা করে, আর সেই মুহূর্তেই তাকে টান দিয়ে নদীতে নামাতে চেষ্টা করে, কিন্তু সে পারে না। আমার খালু তার সাথে মারধর করতে থাকে। আমার খালু তাকে মারে, কিন্তু তার শরীরে আসলে কোনো মার লাগেই না, বরঞ্চ আমার খালুই অনেক ব্যথা পায় আর চিৎকার করে। এরকম করতে করতে প্রায় ভোর হতে চলল। তখন খালুকে ধরে কাদার মধ্যে গেড়ে ফেলে, কিন্তু খালু উঠে যায়। এভাবে তাকে 2-3 বার কাদার মধ্যে গেড়ে ফেলে। তারপরে আর খালু উঠতেই পারে না, কারণ তার শরীরে আর কোনো শক্তি ছিল না। আর তখনই সাথে সাথে আজান দিল। তারপর আমার খালুকে ওই অবস্থায় রেখেই জিনটা চলে গেল। ভোরবেলায় হঠাৎ একজন লোক রাস্তা দিয়ে যেতে লাগলো। তারপর হঠাৎ করে নদীর দিকে তাকিয়ে দেখে যে একজন লোক মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তখন সে আমার খালুকে গিয়ে কাদার মধ্যে থেকে উঠালো। তারপর সে মুখের দিকে তাকিয়ে দেখলো যে তার চেহারা দেখা যাচ্ছে না। আর তখনই সে ঘাটের উপরে এসে কিছু লোকজনকে ডাক দিল, আর নদীর ঘাটে হইচই পড়ে গেল। আমার খালার কানে হঠাৎ করে এই হইচইয়ের আওয়াজ গেল, কারণ নদীর পাশেই ছিল আমার খালুর ঘর। তখন সে দৌড়ে নদীর ঘাটে গেল। মুখের দিকে তাকিয়ে দেখে তার মুখ দেখা যাচ্ছে না। তখন সবাই মিলে তার মুখে পানি দিতে লাগলো, আর আস্তে আস্তে দেখা গেল যে এটা আমার খালু। আর তখনই সবাই চিনতে পারলো। তখন খালুকে সবাই মিলে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পর দেখে যে তার জ্ঞান ফিরে না। তখন আর ডাক্তারকে বাসায় আনা হলো, কিন্তু তারপরও আমার খালুর জ্ঞান ফিরল না। তারপর ডাক্তার চলে গেল। তখন এক হুজুরকে নিয়ে আসলো। হুজুর এসে দোয়া কালমা পড়ে খালুর জ্ঞান ফেরালো। তারপর হুজুরকে আমার খালুর সব ঘটনা খুলে বলল। ঘটনাটা আমার এলাকারই, বাড়ির পাশে এক চাচার মুখে শোনা। চাচার বয়স তখন আনুমানিক 20-21 বছর, নতুন বিয়ে করেছেন। বিয়ের কিছুদিন পর শ্বশুরবাড়ি গেলেন দাওয়াত খেতে। দাওয়াত বলতে শীতের ভেতরে পিঠার দাওয়াত। বলে রাখা ভালো যে তখন গাড়ি বা যাতায়াত ব্যবস্থা তেমন ছিল না বললেই চলে।
চাচার শ্বশুর বাড়ি বিলের ভেতর দিয়ে হেঁটে যাওয়া যেত। বিল বর্ষাকালে পানিতে টইটুম্বুর থাকতো আর বর্ষা শেষে শুকিয়ে যেত এবং ইরি ধানের চাষ করা হতো। যখন চাচা দাওয়াত খেতে যায় তখন বর্ষা শেষ হয়ে বিল শুকিয়ে গেছে। তো চাচা দাওয়াত খেয়েই রাতে বাড়ি ফিরবেন। সঙ্গে চাচার শাশুড়ি চাচার বাবার জন্য দুধ পিঠা দিয়ে দিয়েছিলেন এক হাঁড়িতে। চাচা যখন রওনা দেন তখন আনুমানিক 7-8টা হবে। শীতকাল ছিল। চাচা ভাবল তিনি মেন রোড দিয়ে না গিয়ে বিলের ভেতর দিয়ে যাবেন, কারণ বিলের ভেতর দিয়ে হাঁটলে মাত্র 5 কিলোমিটার আর মেন রোডে প্রায় 14 থেকে 15 কিলোমিটার। বলে রাখি চাচা অনেক সাহসী ছিল। বিলটার নাম ছিল ফটকে বিল। ফটকে বিল পার হয়ে আরেকটি বিল, তার নাম হলো রাউলি বিল, এবং তারপরে চাচার গ্রাম। ওই বিলের মাঝখানে বিশাল 3টা বটগাছ ছিল। চাচা যখন বটগাছের কাছাকাছি তখন দেখল কিছু আলো বিলের ছোট ছোট নালাগুলো জ্বলছে। চাচা ভাবল হয়তো বর্ষার শেষ, তাই সবাই টর্চ বা টপ দিয়ে মাছ ধরছে। যারা গ্রামে থাকেন তারা বুঝবেন এভাবে পুঁটি, শোল, টাকি, ট্যাংরা ইত্যাদি মাছ পাওয়া যায়। চাচা ওই ডোবার কাছাকাছি এসে দেখলেন কই, কেউ নেই তো। চাচা 7-5 না ভেবেই হাঁটা শুরু করলেন। হঠাৎ চাচা খেয়াল করলেন কে যেন পেছন থেকে চাচার নাম ধরে ডাক দিল, গোলাপ, তোর হাঁড়িতে কি রে? চাচা পেছনে খেয়াল করলো কেউ নেই। তখন তিনি একটু ভয় পেয়ে গেলেন। তাও ভাবলেন হয়তো মনের ভুল। কিন্তু চাচার ভুল ভাঙল একটু পরেই, যখন আচমকা একটা ঢিল এসে চাচার পিঠার হাঁড়িতে লাগলো। চাচা খেয়াল করলো মানুষ আকৃতির একটি অবয়ব, কিন্তু সারা শরীরে পশম ভরা। চাচার দিকে এগিয়ে আসছে আর বলছে, হাঁড়িটা রেখে চলে যা। চাচা বলল, কে তুমি? অবয়বটা কোনো উত্তর না দিয়ে বলল, হাঁড়িটা দিয়ে রেখে যা। চাচা বলল, আমার হাঁড়ি তোমাকে দেব কেন? তখন অবয়বটা অট্ট হাসিতে মেতে উঠল। চাচা এবার বুঝতে পারল এটা মানুষ না। চাচা হাঁড়ি নিয়ে ছুটল একটা ভোঁদৌড় দিয়ে। চাচা কত দূর গেছে তা খেয়াল নেই, কিন্তু একটু সামনে গিয়ে চাচা যা দেখল তা ছিল আরো ভয়ঙ্কর। দেখল বিশাল লম্বা একটা কিছু, যার এক পা বিলের খালের এক পারে এবং আরেক পা ওপারে চাচার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। চাচা ভাবলো আজই তার দিন শেষ। কিন্তু চাচার মনে জেদ ছিল, তাই সে বিলের পাশে হাঁড়ির সব পিঠা ফেলে দিলেন আর ওই হাঁড়িটাই ঢিল দিয়ে ছুঁড়ে মারল ওই জিনিসটার দিকে। তারপর চাচা বিলের খালের পাশ ধরেই দৌড়াতে লাগলো। 2-3 মিনিট আনুমানিক দৌড়ানোর পর চাচা দেখলো কিছু লোক মাছ মেরে বাড়ির দিকে যাচ্ছে। চাচা প্রথমে তাদেরকেও ভয় পেল, পরে দেখলো সবাই তারই প্রতিবেশী। এরপর চাচা বাড়িতে আসে এবং সবাই চাচাকে পৌঁছে দেয়। চাচা গোসল দিয়ে তার বাড়ির লোকদের সব খুলে বলে। তারপর আর চাচার কিছু হয়নি। চাচা আল্লাহর রহমতে এখনো জীবিত আছেন।